যে কোনো সময় পদত্যাগ করতে পারে আওয়াল কমিশন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। এদিকে ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখ হাসিনা 3 লাখে 30 লাখ বলে ঘোষণা করেছিল শেখ মুজিব, বললেন ব্রিগেডিয়ার আজমি। এবং সর্বশেষ জানাবো, ফেনীতে ডাকাত সন্দেহে 10 জনকে গণপিটুনি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 3 লাখে 30 লাখ বলে ঘোষণা করেছিল শেখ মুজিব, বললেন ব্রিগেডিয়ার আজমি। আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী, বর্ণনা করেন কিভাবে কাটিয়েছেন আয়নাঘরে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন। কয়েকটি দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয়, জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়, দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয়, যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন, শেখ মুজিবুর রহমান কোনো রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা প্রকাশ করেন। একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনো জানে না। আমরা স্ত্রী ও পরিবারের উপর হামলা করা হয়। ব্রিগেডিয়ার আজমি শহীদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আজমি বলেন, একটা জরিপ হয়েছিল যেখানে 2,86,000 শহীদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়। বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত। দুই বাংলাকে একত্রিত করার জন্য করা হয়েছিল এই জাতীয় সঙ্গীত। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুনভাবে হওয়া উচিত। উল্লেখ্য, বাংলাদেশের জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি গত 6 আগস্ট মুক্ত পান আয়নাঘর থেকে। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজম আজমি মুক্ত হয়েছেন। যে কোনো সময় পদত্যাগ করতে পারে আওয়াল কমিশন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরে নিয়েছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা। সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনের সংস্কার আসছে। এটি নিশ্চিত বলে মনে করছেন বর্তমান কমিশন। সেজন্য বেশ কয়েকটি ধরনের মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা। সিইসি সহ অন্য কমিশনাররা অফিস করলে বর্তমানে তাদের বিদায়ের প্রস্তুতি প্রাধান্য পাচ্ছে। শেষ সময়ে নিজেদের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী সরিয়ে নিচ্ছেন তারা। বিশেষ করে গতকাল সোমবার কমিশন বৈঠক করার পর কমিশনে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজকালের মধ্যেই সিইসি সহ সব কমিশনার পদত্যাগ করতে পারেন বলেও চাউর ওঠে। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, আমরা যে কোনো সময় পদত্যাগের জন্য প্রস্তুত, তবে সময় কখন সেটা বলতে পারছি না। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা পদত্যাগ ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যাপক রদবদল চলছে। পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরে। রাষ্ট্র সংস্কার চলমান প্রেক্ষাপট কেউ স্বেচ্ছায় আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করেছেন। এ থেকে বাদ যায়নি বিচারাঙ্গন সহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানও। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন ইসি পুনর্গঠনের বিষয়টিও বেশ জোরাসোরে আলোচনা চলছিল গত কয়েকদিন। এমন প্রেক্ষাপটে সম্প্রতি পত্রিকায় একটি কলাম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কলামে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন। পাশাপাশি হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সিইসি। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান ও করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বরাবর চেষ্টা করেনও ব্যর্থ হয়েছে আওয়াল কমিশন। আর সরকারের সাড়া না পেয়েই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কলাম লিখতে সরকার বা জনগণকে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেছেন। সেখানে তিনি নিজেদেরও দাবি করেন, আলোচনার জন্য কোনো লোক না পাওয়ায় তিনি পত্রিকা কলামের মাধ্যমে বক্তব্য তুলে ধরেছেন। প্রধান নির্বাচন কমিশনের এই কলামে নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে সংবাদ ভাঙা নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সমালোচনা করায় সিইসি পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। এছাড়া সিইসি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করছেন অনেকে। তবে আওয়াল কমিশনার যে সরে দাঁড়াতে যাচ্ছে এই কলাম তার পূর্ব প্রস্তুতি বলেও মন্তব্য করেন কেউ কেউ। খোঁজ নিয়ে জানা গেছে, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দিন
সিইসি কাজী হাবিবুল আওয়াল, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাবিব, মোহাম্মদ আলমগীর, বেগম রাশিদা সুলতানা দপ্তরে উপস্থিত ছিলেন। এদিন কমিশনার আনিসুর রহমান কর্মস্থলে উপস্থিত হননি। এরপর থেকে সিইসি সহ অন্যরা অনিয়মিতভাবে যে সুবিধামতো সময় অফিস করে চলেছে, তবে মাঝে 12 আগস্ট তারা জরুরি বৈঠকে বসেন। জানা গেছে, ওই বৈঠকে তারা পদত্যাগের বিষয়ে আলোচনা করেন। পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করারও সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে পূর্ব পরিচয়ের সূত্র ধরেই সিইসি নিজেই ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন বলে সিদ্ধান্ত হয়। তবে বিভিন্ন মারফতে চেষ্টা হলেও সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরের কোনো সাড়া মেলেনি বলে নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানা গেছে কমিশনারদের মধ্যে বর্তমানে আহসান হাবিব মোটামুটি নিয়মিত অফিস করছেন। অন্যরা মাঝে মাঝে দপ্তরে আসেন। কমিশনার আনিসুর রহমান খুবই কম আসেন। তবে গতকাল সিইসি সহ বাকি সব কমিশনারই অফিস করেছেন। সেখানে বিদায়ের আগে গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্য নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এর আগে আদালতের আদেশ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। সাংবিধানিকভাবে 5 বছরের জন্য নিয়োগ পেয়েছেন তারা। অনেক কমিশনার হলেও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিয়া সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব আনিসুর রহমান। শুরুতে দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে কমিশন। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকার বিরোধী জোট এই কমিশনকে শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তাদের এই সংলাপ প্রত্যাখ্যান করে। পরে সময়বিরোধী সমগ্র দলগুলো নিয়ে নানা ধরনের কূটনৈতিক মহল বক্তব্য দেন। কমিশনাররা বিরোধী দলগুলোর বিরোধিতা ও বর্জন সত্ত্বেও এই কমিশনের অধীনে এই বছরের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়। আর এই নির্বাচনের মধ্য দিয়ে টানা ৪র্থবারের মতো রাষ্ট্রের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এতে আবেগের কমিশনের মতো এই কমিশনারকেও আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশের সংবিধান 118 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির আদেশ নিয়োগপ্রাপ্ত। আর রাষ্ট্রের যে কোনো বিশেষ পরিস্থিতিতে স্বেচ্ছায় অথবা রাষ্ট্রপতির আদেশে পদত্যাগ করবে নির্বাচন কমিশনের সর্বোচ্চ এসব পদে কার্যালয়ের মেয়াদ তাদের কার্যবাহ গ্রহণের দিন থেকে 5 বছর। ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখ হাসিনা। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে উৎখাত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে। বিশ্লেষকরা বলছেন, ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে হাসিনা। 15 বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু 76 বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়া ঝুঁকি রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দ্বৈরথ চলছে, এমন একটি সময় এই উদাহরণ অনেকে ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন। বিরোধ সমাধান বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এএফপিকে দেয় এই সাক্ষাৎকারে বলেন, ভারত স্পষ্টতই তাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না। গত বছর মালদ্বীপে এমন এক রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন যিনি জেতার পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেইজিং এর দিকে ঝুঁকে পড়েছেন। হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছে। শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতেই অনেক অংশে দায়ী করেন। ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও সেই বৈরতা ছাড়তে ভূমিকা রেখেছে। 84 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনূসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন মোদী। ভারতের স্বাধীনতা দিবসে সপ্তদশ শতকের লালকেল্লা থেকে দেয়া ভাষণে মোদী বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করেন এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপেও বিষয়টি উত্থাপন করেন। শেখ হাসিনার পতনের পর বিশৃঙ্খলা পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী এবং মন্দিরের উপর কিছু হামলার ঘটনা ঘটে। এইসব ঘটনার নিন্দাও জানানো হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু ভারতের সরকার সমর্থক বেশ কিছু সংবাদ মাধ্যমে এসব ঘটনার অতিরঞ্জিত বিবরণ দেশটিতে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত হাসিনাকে সমর্থন করে তার সব ফল এক ঝুড়িতে রেখে দিয়েছে এবং পরিস্থিতি কিভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি। হাসিনার আমলে গ্রেপ্তার হওয়া হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের একজন মির্জা ফখরুল এএফপিকে বলেন, বাংলাদেশের জনগণ ভারতের সাথে সম্পর্কে চায়, কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময়ে নয়। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয়। এমন অনাস্থা এবং অবিশ্বাসের পরিস্থিতিতেই আগস্ট মাসে ভয়াবহ বন্যা আক্রান্ত হয় দুই দেশটাই। অনেক বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এই বন্যার জন্য দায়ী করা হয়। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এখনো প্রকাশ্যে নয় দিল্লির কাছে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি উপস্থাপন করেন, কিন্তু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার কারণে নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে অবস্থান করা হাসিনার অন্য কোনো দেশে যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি হয়েছিল। এর অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। তবে চুক্তির একটি ধারায় অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে দুই দেশকে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।